নমস্কার। অন্বেষক বঙ্গ নাট্যোৎসবের 2025-এর দ্বিতীয় পর্যায়ে উপস্থিত অভ্যাগতজনকে অন্বেষকের পক্ষ থেকে স্বাগত। শুধু আজ নয়, আজ থেকে আগামী 16 ফেব্রুয়ারি পর্যন্ত আমরা আপনাদের কাছে নিবেদন করব একগুচ্ছ নাটক, ভিন্ন স্বাদের অসাধারণ কিছু প্রযোজনা। এই কটা দিন উৎসবের আনন্দে আমরা মশগুল থাকব আপনাদের সঙ্গে, কিন্তু নাট্যোৎসব শুরুর প্রারম্ভে একটি আনুষ্ঠানিক উদ্বোধন থাকে। সেই কাজে এখন আমরা ব্রতী হব। উদ্বোধনী অনুষ্ঠানে প্রথমেই প্রতীপ প্রচলন, সেই সাথে আমাদের সংগঠনের প্রধান কর্ণধার মাননীয় স্বর্গত শ্রী সুব্রত দত্তের প্রতিকৃতিতে মাল্যদান। ডেকে নিচ্ছি অন্বেষকের সবাইকে, মঞ্চের নিচে একটু আসবেন দয়া করে। সেই সাথে আজকের আমন্ত্রিত বিশিষ্ট অতিথিবর্গ মাননীয়া শ্রীমতী পৌলমী বসু এবং মাননীয় শ্রী বিলু দত্ত মহাশয়কে একটু সামনে আসতে একটু অনুরোধ করছি। মাল্যদান এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমরা আমাদের দ্বিতীয় পর্যায়ে নাট্যোৎসবের শুভ সূচনা করলাম। অন্বেষক বিগত 52 বছর ধরে শ্রদ্ধেয় পরিচালক, অভিনেতা, আমাদের অন্বেষকের স্রষ্টা ও কর্ণধার সুব্রত দত্ত অনেক দুঃসময় অক্লান্ত পরিশ্রমে তার হাত ধরে যে পথ চলা শুরু হয়েছিল, সারা ভারত জুড়ে নানা ধরনের নাটক মঞ্চস্থ করার সুবাদে আজ তার অনুপস্থিতিতে আমরা কঠিন পরিস্থিতির মধ্যেও সেই ধারা অক্ষুণ্ণ রাখার চেষ্টা করছি। আমরা কৃতজ্ঞ ওই মানুষটার কাছে যারা শ্রদ্ধেয় সুব্রত দত্তের সঙ্গে কাজ করে শুধু শূন্য হয়েছে তা নয়, নাটকের বাইরে মূল যে শিক্ষাগুলো তার থেকে আমরা নিজেরা সমৃদ্ধ হয়েছি। আমরা ভাগ্যবান তার সাহচর্য পেয়ে। তার মতো একজন নাট্যশিল্পীর হঠাৎ চলে যাওয়া আমাদের কাছে শুধু হৃদয় বিদারকই নয়, আমরা তার অনুপস্থিতিতে অথই জলে পড়েছিলাম। বর্তমানে তার আশীর্বাদে তার সুযোগ্য পুত্র শ্রী অরিন্দম দত্ত দায়িত্ব তুলে নিয়েছেন। সেই সাথে অন্বেষকের কিছু পুরনো শিল্পী, নতুন প্রজন্মের কিছু শিল্পীদের নিয়ে অন্বেষকের যাত্রা শুরু হয়েছে। শেষ দলিল, মারি দ্য গ্রেট, অসময়ের গল্প এবং অন্তহীন বিশেষ খ্যাতি অর্জন করেছে। মাননীয়া শ্রীমতী পৌলমী বসু অসাধারণ প্রতিভাময়ী একজন মানুষ। শুধুমাত্র নাট্যশিল্পী বা নাট্য পরিচালিকাই নন, তার প্রতিভার বিচ্ছুরণ ঘটেছে সমাজের বিভিন্ন স্তরে, বিভিন্ন আঙিনায়। তথ্যচিত্র, আলোকচিত্রী, চলচ্চিত্র নির্মাতা, প্রান্তিক নারীদের বিরুদ্ধে সহিংসতার স্বাভাবিকরণের ওপর তার আলোকপাত আমাদের মুগ্ধ করে। মঞ্চে ডেকে নিচ্ছি মাননীয়া শ্রীমতী পৌলমী বসু মহাশয়াকে। মঞ্চে ডেকে নিলাম মাননীয় শ্রী বিলু দত্ত। এই মুহূর্তে বাংলা থিয়েটার যাদের কাছে ঋণী, যাদের কাছে কৃতজ্ঞ, তার পুরোভাগে বিচরণ করেন এই মানুষটি, মাননীয় শ্রী বিলু দত্ত। শ্যামবাজার মুখোমুখির কর্ণধার এই মানুষটি কত যে অসাধারণ প্রযোজনা বাংলা রঙ্গমঞ্চ, বাংলা দর্শককে উপহার দিয়েছেন তার ইয়ত্তা নেই। টিনের তলোয়ার, টাইপেস্ট, চন্দনপুরের চোর, ফেরা, অন্ধচোখ প্রভৃতি ইত্যাদি নানান প্রযোজনা আমাদের মুগ্ধ করে, আমাদের মোহিত করে। আদ্যন্ত থিয়েটার ব্যক্তিত্ব, মঞ্চ ভাবনা, মঞ্চ নির্মাণ থেকে শুরু করে নাটক নির্মাণ সব কিছুতেই তার অনায়াস বিচরণ, অনাবিল উপস্থিতি। যার সান্নিধ্য, যার সাহায্য অন্বেষককেও তার অভীষ্ট লক্ষ্যপথে এগিয়ে নিয়ে যাচ্ছে, সে বিলু দত্ত। এবার আমরা বিশিষ্ট অতিথিবর্গকে আমাদের মতো করে বরণ করব। আমরা অতিথিদের বরণ করছি ফুলের বুকে, মেমেন্টো, সেই সাথে কিছু মিষ্টি মুখের আয়োজনে। প্রথমেই মাননীয়া শ্রীমতী পৌলমী বসু বরণ করে নিচ্ছেন আমাদের নাট্যদলের সদস্যা সুস্মিতা। সাহায্য করছেন আমাদের নাট্যদলের প্রধান উপদেষ্টা শিবু নন্দী।
এবারে মাননীয় শ্রী বিলু দত্ত বরণ করে নিচ্ছেন আমাদের নাট্যদলের সদস্যা ঈশিতা। এবারে কিছু সংক্ষিপ্ত কথা। মাননীয়া শ্রীমতী পৌলমী বসু, অনুরোধ করছি আজকের থিয়েটার, আমাদের নাট্যোৎসব এবং অন্বেষক সম্পর্কে যদি কিছু দু একটা কথা বলেন। ধন্যবাদ। প্রথমেই অন্বেষককে আমি অনেক শুভেচ্ছা জানাই, শুভকামনা জানাই। তারা নানা রকম বাধা বিপত্তি পেরিয়ে এই যে আজকে নাট্যমেলার আয়োজন করেছেন, সেই জন্য তাদের সাধুবাদ প্রাপ্য। আমাকে আজকে এখানে সম্মানিত করা হলো, আমি সত্যি অভিভূত। কারণ যে নাট্যদল সুব্রত দত্তর মতো ব্যক্তির হাত ধরে তৈরি হয়েছে, এগিয়ে গেছে, তাদের কাছ থেকে এই সম্মাননা পাওয়া আমাকে সত্যি অভিভূত করে। আজকে এখানে এসে যেটা আমার সব থেকে ভালো লাগছে সেটা হচ্ছে যে আমি আসলে আস্তে আস্তেই বিলুর সঙ্গে এসেছি। আমি বিলুকে বলছিলাম যে থিয়েটার করাটা খুব কষ্টসাধ্য হয়ে যাচ্ছে, আস্তে আস্তে মন ভেঙে যাচ্ছে। কিন্তু এখানে এসে আপনাদের মধ্যে এসে আমার কিন্তু মনটা ভালো হয়ে গেল। আপনাদের প্রত্যেকের এই থিয়েটারের প্রেম, থিয়েটারের প্রতি ভালোবাসা এবং আপনাদের থিয়েটারের প্রতি যে কমিটমেন্ট, যে আপনারা যে প্রতিশ্রুতিবদ্ধ যে আপনারা থিয়েটারটা করবেনই, এটা দেখে না সত্যি মনে সাহস জাগলো, মনে বল পেলাম। আমি সবসময় দেখেছি যে কলকাতার একটু বাইরে, মানে এক পা বাইরে গেলেই আন্তরিকতাটা যেন হাজার গুণ বেড়ে যায়, ভালোবাসাটা যেন হাজার গুণ বেড়ে যায়। আমার সেই জন্য আজ এখানে এসে এত ভালো লাগছে। সুব্রতদার সঙ্গে আলাপ হয়েছিল বিলুরই মারফতে, বিলুর সেটের ওইখানে বসে আমরা প্রথম দিন আলাপ হয়েছিল। পরের দিন সুব্রতদার সঙ্গে আবার যেদিন দেখা হলো সেদিন উনি আমাদের একটা নাটক শোনালেন। সেই নাটকটা আমার করা হয়ে ওঠেনি ঠিকই, কিন্তু সুব্রতদার সঙ্গে একটা সুসম্পর্ক থেকে গিয়েছিল। সুব্রতদার প্রযোজনা আমি দেখেছি বেশ কয়েকটা, তার মধ্যে একটা উল্লেখযোগ্য প্রযোজনা ছিল ইবসেনের গোস্টস অবলম্বনে, বোধহয় নামটা, হ্যাঁ ওইটা দেখেছিলাম, ওটা আমার ভীষণ ভালো লেগেছিল। তো সুব্রত বাবুর মতো এত প্রতিভাবান একজন থিয়েটারের মানুষ অকালে চলে গেলেন, কিন্তু তার ঐতিহ্য যে আপনারা সবাই মিলে বহন করে যাচ্ছেন, তার পথ দেখা, যে পথটা উনি দেখিয়েছেন সেই পথে যে আপনারা সবাই হাঁটছেন, এটা খুবই আনন্দের এবং এটা খুব ভরসা দেয় যে থিয়েটারের যে পরম্পরার ব্যাপারটা, এটা যে এখনও জীবিত আছে, সেটা দেখে আমার খুব ভাল লাগছে। এবং ভালো লাগছে যে এই 3 দিন আপনারা তিনটে করে 9টা নাটকের আয়োজন করেছেন। আপনাদের এই নাট্য চর্চা, এই অভ্যেসটা যে আপনারা বজায় রেখেছেন, এতে আজকে আমি ব্যক্তিগতভাবে খুব উপকৃত হলাম। কারণ আমি যেটা বলছিলাম, আমার খুব মন ভেঙে যাচ্ছিল, কিন্তু আজ এখানে এসে আমার মনে হচ্ছে যে না, মন বেঁধে আবার নেমে পড়ি, আবার লড়াই করি, আরও কাজ করি। তাই আপনাদের কাছে কৃতজ্ঞ, আপনাদের আমি ধন্যবাদ জানাই। আপনারা সবাই ভালো থাকবেন আর নাটক চালিয়ে যাবেন। পারলে আমরা এখানে এসে যদি নাটক করতে পারি তাহলে তো সব থেকে ভালো হয়। আরও দীর্ঘ থেকে দীর্ঘতর হোক এই মানুষটির সামগ্রিক দ্যুতি নিয়ে ভারতীয় থিয়েটার অঙ্গনকে আলোকিত করুন, শুধু এইটুকুই প্রত্যাশা। অনেক ধন্যবাদ পৌলমীদিকে। এবারে বিশিষ্ট নাট্যবিদ শ্রী বিলু দত্ত, কিছু শুনব। শুভ সন্ধ্যা। সুব্রতদা বেঁচে থাকলে আমাকে দেখলেই বলতো এই হারামজাদা আবার এসছে, দেখেই আমাকে দেখা হলেই বলতো যে দত্তটা জানিস তো হারামজাদা, কেন ওইভাবেই মজা করেই বলতো, নিজেও দত্ত আমিও দত্ত। তাই তো সেটা কথা না, কথা হচ্ছে সুব্রতদার লড়াইটা
আমি খুব ছোটোবেলা থেকে দেখেছি একটা থিয়েটার দলকে কিভাবে, আমি বলবো না মফস্বলের দল এটা, কেন কলকাতা থেকে একটু দূরে, একটু মানে সামান্য দূরে আসতে তো আমাদের সময় লাগলো 40 মিনিট লাগলো। সেই জায়গায় দাঁড়িয়ে সুব্রতদার লড়াইটা কলকাতায় গিয়ে ট্রেনে করে রোজ গিয়ে আমি দেখেছি। অনির্বাণ চক্রবর্তী আজকে বিশাল একটা জায়গায় চলে গেছে, অনির্বাণকে নিয়ে কাজ করা, দিনের পর দিন কাজ করেছে। এই লড়াইটা আমি জানি না কাকে সুব্রতদা শেয়ার করেছে, তো সিনিয়ররা বসে আছে তারা হয়তো জানবে সুব্রতদার লড়াই। শুধু তাই নয়, ওই অনুদান, কোথায় অনুদান পাওয়া যাবে, অনুদানটা একটু পেলে দলটা চালানো যাবে। কলকাতা শহরের খরচা বেশি, হল ভাড়া, সরকারি হল বেশি টাকা ভাড়া না, কিন্তু একাডেমি ফাইন্যান্সের প্রচুর ভাড়া, সেই টাকাটা কিভাবে তুলব, তার চাকরির টাকা, তার অরিন্দম বসে আছে, তার ও ভালোই জানবে, প্রভিডেন্ট ফান্ড ভেঙে, অমুক তমুক ভেঙে হল ভাড়া। আর সুব্রতদার সবচেয়ে বড় গুণ ছিল 3টের সময় হল দেবে, 2:30টার সময় পৌঁছে যাবে, হাতে এতগুলো খাম নিয়ে, টেকনিক্যাল পেমেন্ট, আর্টিস্ট পেমেন্ট খামগুলো পকেটে ঢোকবার আগেই ধরে পেমেন্টটা আগে দিত। কি লাইট হবে, কি অভিনয় হবে, কি সেট হবে, কি মিউজিক বাজবে, কি মেকআপ হবে, কেউ জানে না, আগে টাকাটা দিত। এইরকম একটা মানুষ খুবই বিরল। তো সুব্রতদা চলে যাওয়াতে আমার মনে হয় বাংলা থিয়েটারের কিছু মানুষের চ্যালেঞ্জ কমে গেছে। সুব্রতদা যে কাজগুলো করেছে আমার দেখা, যদি কলকাতায় বসে যদি করতে পারত, অনেকেরই অসুবিধা ছিল, আমি হলপ করে বলতে পারি। আর 2 নম্বর হচ্ছে, সুব্রতদা চলে যাওয়ার পরে অরিন্দম যে কাজটা করছে, 5 বছর ধরে নাট্যোৎসবটা করছে, এরকম বাটানগর স্পোর্টস ক্লাবে, শুনলাম যে এখানে ট্রান্সপোর্টের অসুবিধা আছে, অনেক কিছু অসুবিধা আছে। তো আমি বলবো যে উৎপল দত্ত মঞ্চটা আমরা গত বছরে শো করে চলে যাওয়ার পর নাকি সিনেমা হল হয়ে গেছে। তো সিনেমা হল তো আছে, থিয়েটার হল কটাই বা আছে। যদি আপনারা জোর করে আবার যদি সরকারকে চেপে ধরেন, ওটা সিনেমা হচ্ছে হোক, মাঝে 2 দিন থিয়েটার করতে দিন। আর না হলে এই বাটা স্পোর্টস ক্লাবে এমন একটা ব্যবস্থা করুন যাতে লোক যেন আসতে পারে। থিয়েটার, সিনেমা পয়সা দেয়, আর থিয়েটার অক্সিজেন দেয়। আমি আবারও বলছি, যারা যারা এখানে এসছেন, যে কজন এসছেন, তারা প্লিজ দায়িত্ব নিন, কাল থেকে আরও 2 করে লোক নিয়ে আসা, এই চেয়ারগুলো কাল থেকে যেন ভরে যায়। তাহলে যারা করাচ্ছে তারাও সাকসেস, আর যারা করছে মঞ্চে অভিনয়, তারাও অভিনয় করে আনন্দ পাবে। প্লিজ, ধন্যবাদ। বিলুদাকে আমাদের অন্তরের কৃতজ্ঞতা। অন্বেষকের অন্যতম সুহৃদ বিলুদা, তুমি সারা জীবন আমাদের পাশে থেকো। তোমার সুচারু উপস্থিতি আমাদের আরও সমৃদ্ধ করুক। তোমার থিয়েটারকে আন্তরিকভাবে ভালোবাসার অরুণ অনন আমাদের মধ্যে সঞ্চারিত হোক, সংক্রমিত হোক, শুধু এইটুকুই কামনা। অন্বেষকের পক্ষ থেকে আমরা বর্তমানে যে নাটকটি করছি অন্তহীন, সেই নাটকের পরিচালক এবং নাট্যকর্মী অমল চক্রবর্তী মহাশয়কে আমরা বরণ করে নেব। আর আমরা চাইছি যে পৌলমীদি এই কাজটি একটু করে দিন। থ্যাংক ইউ পৌলমীদি, থ্যাংক ইউ। আমাদের আনুষ্ঠানিক পর্ব মোটামুটি এখানেই শেষ হলো। আমি অনুরোধ করছি অতিথিবর্গকে যারা আছেন এখানে, একটু দর্শক আসনে বসুন। আমরা শুরু করে দেবো আমাদের নাট্যোৎসব পর্ব। তার কারণটা হচ্ছে 3টি নাটক আছে এবং 3টি নাটকে বেশ বড় বড় নাটক। নমস্কার। নাট্যার্ঘ নাট্য সংস্থার তরফ থেকে উপস্থিত সকল নাট্যমুদী মানুষকে জানাই আমাদের আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা জানাই অন্বেষক নাট্যগোষ্ঠীকে, শ্রদ্ধা জানাই অন্বেষকের প্রাণপুরুষ শ্রদ্ধেয় সুব্রত দত্ত মহাশয়ের প্রতি আমাদের বিনম্র প্রণাম জানিয়ে আমরা শুরু করব আমাদের আজকের প্রযোজনা ম্যাজিশিয়ান নাটক। মৈনাক সেনগুপ্ত শ্রী সমীর রক্ষিতের লেখা গল্প থেকে নাট্যরূপ দেওয়া। নাটকে আলো করেছেন বাবলু সরকার,
আলো প্রক্ষেপণ করছেন সৌমেন হালদার। মঞ্চ সজ্জা, মঞ্চ উপকরণ, নামাঙ্কন সোম, আবহ ও নির্দেশনা এবং আবহ প্রক্ষেপণ দেবজিৎ ব্যানার্জি। তুমি কি আমায় তোমার কথার জালে কাটিয়ে দিতে চাও? কি হলো বলো না, বলো, কাটিয়ে দিতে চাও? আচ্ছা বেশ, ম্যাজিক 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 ম্যাজিক। ওই ঝিলিগিলিকে ধরুন। কি ধরবো? কুচবিহারে বসে কলকাতার ভিড়নাগের সন্দেশ। পাগল নাকি? এটা তো নেহাতি একটা পাথরে খোয়া। আরে দাঁত বসান, দাঁত বসান। খোয়াই আর কি। আরে ধুর মশাই, খান না, খান খান। কি কেমন লাগছে সন্দেশ? তবে পেয়ে যাবেন, পেয়ে যাবেন। আপনার জন্য এত ভালো সন্দেশ খাইনি রে চইলে। হ্যাঁ হ্যাঁ, আপনার যে ঘরটা লাগবে একবার বলুন। ওই তো যেটায় খরচা সবচাইতে কম। তারও হ্যাঁ, ওই 2 নম্বর ঘরের চাবিটা খুলে দে তো। চলুন 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 চলুন। এনে আসুন। চল। আরে আরে মরে যাবে যে। তুমি তো একটু মরতে দিচ্ছিলে। এটা কি হলো সেলেন বাবু? আমি কিন্তু পুরো দাম দিতে চাইছিলাম। দাম দিলে সবকিছু পাওয়া যায় না ব্যানার্জি। তারক বাবু, আমি কিন্তু আমার পায়রা দুটো ব্যানার্জিকে বিক্রি করে দিয়েছি। বিক্রি করার তুমি কে? তুমি কে? ধর তো শৈলে। দেখ দেখ, আমি মাধ্যমিকে ফেল করতে করতে কোনোভাবে 2nd ডিভিশনে পাস করেছিলাম। ওটা একটা ম্যাজিক ছিল। আমার বাবাই হাত ঘড়িটা দিয়েছিল। এটা রাখো তুমি। আমাদের মতো মানুষ বেঁচে থাকে কিছু ম্যাজিক দেখবে বলে। আর ব্যানার্জি, তুমি যেটা করছো তার মধ্যে কোনো ম্যাজিক নেই, কেবল বাণিজ্য আছে। আর ওইসব মদ মুরগি ছাড়া না দিব্যি চলে যায়, রইল তোমার টাকা। আমরা বেঁচে থাকি কিছু অসম্ভব ম্যাজিক দেখবো বলে। ম্যাজিকটা, এই লোকটাকে একটা ম্যাজিক দেখাও তো। সম্বর্ধিত হচ্ছে নাট্যার্ঘ নাট্য সংস্থার দেবজিৎ ব্যানার্জি, এবং অবশ্যই সবাইকে জানাই আমাদের অন্বেষকের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। নাটক মহাজনের বৈঠা, নাট্যদল ঐহিক সৃষ্টি সুখের উল্লাসী, নাট্যকার এবং নির্দেশক অরিন্দম রায়।
এসেছি দেখায় তোমারই আগায়, আদেশ করিবা মাত্র যাব চলিয়া, পরমে পরম জানিয়া, পরমে পরম জানিয়া, পরমে পরম জানিয়া, পরমে পরম জানিয়া। জয় রাম কৃষ্ণ শরণম, জয় রাম কৃষ্ণ শরণম। পূরববঙ্গে ঢাকার গর্ভে গর্বিত গ্রাম আমতা, সেই গ্রামে জনম মোর, পিতা গজেন্দ্র গয়া মাতা। বাচন মরণ এই দুই কুল, সমাজ অমর ধাম, সেই সমাজের অধিকারী মুই, হবা পাগলা মোর নাম। জয় রাম কৃষ্ণ শরণম, জয় রাম কৃষ্ণ শরণম। বাঁশি শুনে বনে বনে, বাঁশি শুনে বনে বনে, ময়ূর নাচে রে এখনো সে বৃন্দাবনে, বাঁশি বাজে রে এখনো সে বৃন্দাবনে। বাঁশি শুনে বনে বনে, বাঁশি শুনে বনে বনে, ময়ূর নাচে রে এখনো সে বৃন্দাবনে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মা, তুমি ওইখানে দাঁড়িয়ে কেন? ওই মন্দিরে এসো। উনি এই মন্দিরে, দাঁড়াও, এসো। আমি খ্রিস্টান, তোমাদের হিন্দুর মন্দিরে প্রবেশ করলে অপরাধ হবে না তো? তা আমি কে? তুমি তুমি তো মহাজন। আরে আমি জংলা মানুষ, বনের পশু, আমার কোনো যাত্রা। তোমার গান শুনলে মুগ্ধ হয়ে থাকতে হয়। আমি খ্রিস্টান হয়েও তোমাদের হরি কীর্তনে আমার মন নিচে ওঠে। দেখো মা, গান কেউ শুনে প্রাণে আর কেউ শুনে কানে। তুমি প্রাণ দিয়ে গান শুনেছো, তাই যিশু আর হরির মধ্যে তফাৎটা বুঝতে পারো। আমরা সাধারণ মানুষ, অত বুঝতে পারি না। আচ্ছা বাবা, ঈশ্বরকে দর্শন করা যায়? হ্যাঁ, তার জন্য তোমাকে প্রস্তুত থাকতে হবে। আর ধরো না, ঈশ্বর আমাদের আত্মা। দেখো, পিতা ছাড়া পুত্রের জন্ম কিন্তু সম্ভবপর নয়, আর ঈশ্বরই হচ্ছেন আমাদের পিতা এবং মাতা। অবশ্য তিনি কি তা শুধু তিনিই জানেন। তাহলে এই ভেদাভেদ কিসে? তোমার হরি আর আমার যিশু? আমরা বুঝবার চেষ্টা করি না। সকলের মধ্যে এক আত্মা বর্তমান, আসা যাওয়া সবার ক্ষেত্রেই সমান। হ্যাঁ, আমরা তো নিজেদের নানাভাবে সাজিয়েছি, কেউ দাঁড়িয়ে রেখেছি, কেউ টুপি পরেছি, কেউ মাথা নেড়া করেছি। যেখানে মানুষ সেখানেই ঈশ্বর। তাহলে বাবা, এই যে সকলে বলে ঈশ্বরকে দর্শন করা যায়, দেখো, যারা বলে ঈশ্বরকে দর্শন করা যায় না, তাদের চোখের উপর একটা আবরণ আছে, এটা সরালেই দেখতে পাবে। আচ্ছা, তুমি তো আগুন দেখেছো, ওটাকে তুমি কি বলছো? এই যে অক্সিজেন আমরা নিই, সব সময় আমাদের সঙ্গে আছেন, অথচ তাকে আমরা উপলব্ধি করতে পারছি। সাধারণ মানুষ আমরা, ঈশ্বর দর্শন বলতে বুঝি ভগবান স্বয়ং আমার সামনে এসে দাঁড়াবে, আর আমরা দু চোখ ভরে তাকে দর্শন করব, কিন্তু উপলব্ধি করার কথা তো ভাবি না। আসলে ঈশ্বর দর্শন করা যায়, কিন্তু বর্ণনা করা যায়। পরম ব্রহ্ম যখন সক্রিয় থাকেন, যখন তিনি তার ইচ্ছাকে প্রকাশ করেন, তখনই তিনি শক্তি। যখন তিনি কর্ম থেকে বিরত থাকেন, তখন তিনি ব্রহ্ম। সত্যি, তোমার ব্যাখ্যা ভাবতে শেখায়। বাইতে জানো না কেন ভগবান, কোন মাঝি তাই হলো রে মাতা, বুঝি
বুঝিয়া বলো তারে যেতে হবে পারে, বুঝিয়া বলো তারে যেতে হবে পারে, অবেলার বেলা বানে যাও 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 রে, নদী ভরা কেউ বোঝো না তো কেউ, কেন নিজে তরি পাও 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 রে, ভরসা করি। পাইতে ছিল তরি পাগলা হবা, ভাঙা তরি চলে ডুবা ডুবা, চুবানি খেতে ধরেছে পায়ে, চুবানি খেতে ধরেছে পায়ে, ওগে কান্ডারি আমার বাঁচাও বাঁচাও রে, ভরা কেউ বোঝো না তোকে, কেন নিজে করি বাও 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 রে, ভরসা করি। আজকের সন্ধ্যায় অন্বেষকের নবতপ প্রযোজনা অন্তহীনী নাটকটি মঞ্চ করেছেন অভিজিৎ নস্কর, আলোক পরিকল্পনা এবং প্রক্ষেপণে সৈকত মান্না, শব্দ প্রক্ষেপণে অয়ন কর্মকার, প্রধান উপদেষ্টা শিবপ্রসাদ নন্দী, নাটকটির রচনা এবং নির্মাণ অমল চক্রবর্তী। কালকে রাত্রিবেলা ডিনারটা খেয়ে নি, পরশু থেকে আবারও তো হতচ্ছাড়া বলবো। হ্যাঁ যাতা তুমি। মা 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 এই দেখো আমি রেডি। কোথায় রেডি? এখনো তো জুতোর লেসই বাঁধোনি তুমি। এইটুকুর জন্য কেউ চিন্তা করো? আমি গাড়িতে বেঁধে নেবো তোমার সাথে। হ্যাঁ তাই তো। তার মানে রেগুলার দিয়ে যাই করো, তুমি জানো না আমার সঙ্গে গাড়িতে যেতে যেতে ওই জুতোর লেস বাঁধে। এই তোমার আজকে প্রোগ্রামটা কি? কি আবার তোমাদের দুজনকে বিদায় করে সোজা শর্মিদের বাড়ি? আচ্ছা তোমার মনে আছে আমাকে রাঁচির অ্যাসাইলামে অ্যাডমিট করা হয়েছিল? মনে আছে? মনে পড়েছে তোমার? না মনে পড়েছে। আমি নাকি পাগল হয়ে গিয়েছিলাম। পাগল? সবসময় ভায়োলেন্ট বিহেভ করতাম, পিটপিট করতাম, ভাঙচুর করতাম।
জানো ঋতু, এই অ্যাসাইলামের একজন বয়স্ক নার্স আমাকে বলেছিলেন আমাকে নাকি 22টা ইলেকট্রিক শক দেওয়া হয়েছে। 22টা! জানো ঋতু, আমাকে ওরা যখন শক দিত না, আমার খুব রাগ, সারা শরীরে আমার অসহ্য যন্ত্রণা হতো রে। আমি ওদের হাতে পায়ে ধরে কত অনুরোধ করতাম, কিন্তু কেউ কোনো কথা আমার শুনত না। আমাকে জোর করে আমি কাটা ছাগলের মতো ছটফট করতে পারি, কাটা ছাগলের। ও রাঁচির অ্যাসাইলাম থেকে চলে এসেছে শুধু আমার জন্য। সব কি বলছো তুমি? ও এখনো পুরোপুরি সুস্থ হয়নি ওরি। ও নচেত কেউ পাগলের মতো আমাকে এখান থেকে নিয়ে যেতে চায়। আমাকে দিন। না না না, কথা বলছি। না, আমি দেবো না, দেবো না। কি বুঝছি? না দেবো না, এটা দিলে তুমি আমাকে এটা দিয়ে মেরে মার এগুলো খাতে ফেলে দেবে। না না, আপনাকে মারবো কেন? আপনাকে মারবো কেন? আপনি তো আমাদের বন্ধু। না না, কেউ আমার বন্ধু না। ছেড়ে দিন, ছেড়ে দিন বলছি। না, তা নাহলে কিন্তু আমি গুলি চালাতে বাধ্য হব। গুলি চালাবে? গুলি চালান গুলি, কিন্তু ও আমার সঙ্গে যাবে অফিসার। ও আমার সঙ্গে যাবে। চালান গুলি চালান। আপনি ওনাকে ছেড়ে দিন, গুলিটা আমি ছুড়বো। আপনি আপনার জীবনে যাকে সব থেকে বেশি ভালোবাসেন সেই ঋতু দেবীকে আমি শেষ করে দেবো। Mr. Tiwari, yes sir, arrest him. You are under arrest, Mr. Partho Sengupta. আপনি ওয়েপেন নিয়ে একজন সাধারণ গৃহস্থের বাড়িতে হামলা চালিয়েছেন এবং মিস্টার মুখার্জিকে খুন করার চেষ্টা করেছেন। জীবনে আমি শুধু তোমার জন্য বেঁচেছিলাম, কিন্তু শুধু তোমার জন্য। বললে কবে সিলিক থেকে চুলে পড়তাম, নাহলে রেল লাইনে বুক পেতে। চলুন। অরিন্দম, আমি কিন্তু আবার ফিরে আসবো, বেঁচে আমি থাকবই। রাঁচির অ্যাসাইলাম থেকে যেভাবে বেরিয়ে আসতে পেরেছিলাম, একদিন জেল ভেঙে আমি ঠিক বেরিয়ে আসবো আমার মৃত্যুর জন্য। অরিন্দম, ওকে তুমি পৃথিবীর যে প্রান্তেই লুকিয়ে থাকো না কেন, আমি ওকে আমার কাছে ফিরিয়ে নিয়ে যাবো। অরিন্দম, আমি ওকে আমার কাছে। চলুন। নমস্কার। সন্তোষসুর মননের পক্ষ থেকে সকলকে স্বাগত। কৃতজ্ঞতা জ্ঞাপন করি অন্বেষককে, তারা তাদের নাট্যোৎসবে আমাদের নাটক করতে ডেকেছেন। আমাদের আজকের নাটক সমরেশ মজুমদারের ছোট গল্প চৌকাঠ অবলম্বনে প্রজন্ম। আলো সুবল কর্মকার, আবহ সৌভিক ও শাকনিক, মঞ্চসজ্জা অজিত রায়, নেপথ্যে সুমন মণ্ডল, রূপসজ্জা শর্মিলী, সৌমি, পায়েল। নাটকটির নাট্যকার এবং নির্দেশনা অমল চক্রবর্তী।
রাজাকে সামলাও। রাজাকে সামলাও? সামলাও? আরে দেখছো কি কিস্তি? কিস্তি? হ্যাঁ। এই সুবিমল, এটা কি হলো? মাছ হলো। মাছ হলো? হ্যাঁ। আমার ঘোড়া তোমার রাজাকে খেলো। হ্যাঁ। এই শোনো, 9 করে না 24 বছর, বুঝলে? ওই ইন্টার অফিস চ্যাম্পিয়ন ছিলাম তো। কেউ যে এমনি চ্যাম্পিয়নশিপের মুকুটটা আমার মাথায় পরিয়ে দেয়নি। চ্যাম্পিয়নশিপের মুকুট? হ্যাঁ। খেলতে পারে না, এলিতেলি তার হাত। এলিতেলি নয়। আচ্ছা সুবিমল, তুমি বুকে হাত দিয়ে বলো তো, আফটার রিটায়ারমেন্ট তুমি আমার কাছে রেগুলার হারো কিনা? মাঝে মধ্যে তুমি আমাকে হারিয়েছো। হ্যাঁ। ও বিরাট কোহলির ওরকম মাঝে মধ্যে অফ ফর্ম যায়। কি তুমি নিজেকে বিরাট কোহলির সঙ্গে তুলনা করছো? তুমি ঠিক করে বলো তো, তুমি হারো কি হারো না? না। হারো না? না। সুবিমল, তুমি জানো আমি কিন্তু ভীষণ রচনা মানুষ, মানে আমি কিন্তু একবারে বেশি দুবার জিজ্ঞেস করি না। হ্যাঁ, তোমাকে দ্বিতীয়বার জিজ্ঞেস করছি, তুমি হারো কি হারো না? না। এটা কিন্তু তৃতীয়বার, মানে শেষবার। তুমি হারো কি হারো না? নো, নেভার। এই সুবিমল, তুমি তো আচ্ছা এই দেখো, খবরদার মৃত্যু বলবে না। খেলায় হাত দিতে আছে, তার নিয়ে অত চাচানোর কিছু হয়নি। এবার কত এসব আছে না, আমারা করছো, মানে একবার জিতা আমারা করছো না, যেন তেনজিন নোরকের মতো এইবার আসছে ছুড়ে উঠে বরফ খাচ্ছ। বরফ না, কি আইসক্রিম, বরুণ আইসক্রিম। বরুণ? কি গো তুমি? আরে বরুণ নয়, অরুণ। তুমি তো অরুণ বরুণ কিলোর বালা সবই একবারে শুরু হয়ে গেল লাফালাফি। কোন দিন কারোর মাথা ফাটবে সেদিন বুঝবে। চাটা দিয়ে দিবি। না না, তুই লাঠার লাড়িটা কোথায় দেখলি আমি তো বুঝতে পারছি না। লাঠার লাড়ি কোথায় দেখলি? এখনো হয়নি, কিন্তু হতে কতক্ষণ? হতে কত? হ্যাঁ, যেমন খ্যাপা ষাঁড়ের মতন দুজনের দিকে তেড়ে যাও। ওই যে খ্যাপা ষাঁড়। মেসোমশাই, বলছিলাম নন্তু কিন্তু অনেকবার আপনার খোঁজ করে গেছে। নন্তু? ওইটুকানে ডিমের পুটকি ছোড়ো, আবার কি খোঁজ কর? ও কথা ধরতে নেই। ছাড় আবার শুরু করো দেখি। না না, ধরতে নেই। বলছিলাম এবার কিন্তু মাসিমা আসবে। মাসিমা করতে আসবে? মাসিমা করতে আসবে? আরে বাবা, মাসিমা তো একটা বেত রোগী, তাকে তো 4 জন লোক লাগে টেনে তুলতে। হ্যাঁ, তাই তো। সে কি করে আসবে? না না, তুই তো নিজেও কতবার গেছিস তাকে টেনে তুলবার জন্য। সে আমি গেছি, কিন্তু একবার উঠে গেলে সে যে কেঁদো বাঘ, সেটা মনে আছে তো? এটা কিন্তু বুঝতে সুবিমল, এটা কিন্তু সন্ধ্যা একবারে ঠিক কথাই বলেছে। মানে উঠে পড়লে না একবারে কেঁদো বাঘ, মানে এখানে যদি হলপার করতে করতে চলে আসে না, তাহলে ওই নোড়া। না না, তোমার নোড়া নয়, আমার নোড়া ধরে এখান থেকে নিয়ে চলে যাবে। তার থেকে বরং সন্ধ্যাবেলা আসি, মানে ওই তোমার হারের প্রতিশোধটা নিয়ে নেবো। সন্ধ্যাবেলা হারের প্রতিশোধ দেখো, চেষ্টা করো। হ্যাঁ, কথায় আছে না, একবার না পারিলে দেখো শতবার। তোরা ভালো আছিস তো? হ্যাঁ, ভালোই আছে। আর আমাদের দাদু ভাই? ভালো আছে মা। তুই আমাকে এতদিন ফোন করিসনি কেন বলতো? অ্যাকচুয়ালি ও স্টাক এট দ্য অফিস, আর তাছাড়া এত কাজের প্রেশার। শোনো, তোমাকে একটা কথা বলার জন্য ফোনটা করেছি। বল না, কি বলবি? অ্যাকচুয়ালি আমরা ইন্ডিয়া আসছি, টিকিটটা কনফার্ম, আর ভিসাটা তো ছিলই। তোরা আসছিস কবে? এই তো নেক্সট উইক। আসলে I have some work there. নেক্সট উইক? এই তার মানে তুই সামনের সপ্তাহেতেই? তুই আমাকে আগে জানাসনি কেন বলতো বাবা? ওফ মা, তুমি এমন একটা কোশ্চেন করো না। টিকিটটা কনফার্ম না হলে তোমাকে কিভাবে জানাবো? যাই হোক, শোনো, আমি বাবাকে আর আলাদা করে বলতে চাইছি না, তুমি জানিয়ে দিও বাবা। নিয়ে যান। আচ্ছা, এখন তো তার মানে ভালোই আছিস। আর বাচ্চাটাও ঠিক আছে তো? না মা, বাচ্চাটা নেই। পরিষ্কার করে চলে সে কি রে? কেন এমন করলি তুই? কেন বাচ্চাটাকে মেরে ফেললি? অনেক ভাবনা চিন্তা করে আমি এই কাজটা করেছি মা। আমার স্বামী এই বাচ্চাটাকে দেখতো না মা, দেখতো না। তাই বলে তুই বাচ্চাটাকে নষ্ট করে ফেলবি? তোর বাচ্চাকে না হয় আমরা মানুষ করতাম। না না, তোমরা আমার জন্য অনেক করেছো, অনেক করেছো। আচ্ছা মা, তুমি বলো তো, তুমিও তো তোমার ছেলেকে তিল তিল করে মানুষ করলে, পড়াশোনা করালে, বিদেশে পাঠালে, সে কি দিল?
এসেছিল, কলকাতায় আসছে, কিন্তু কিন্তু এই বাড়িতে আসবে না। হ্যাঁ, গাড়ি দেখাচ্ছে তোমাদেরকে, গাড়ি, হ্যাঁ গাড়ি। যেই ছেলে নিজের বাবা মাকে দেখতে আসতে পারে না, কি মানুষ, হ্যাঁ কি মানুষ। মা, তুমি বলো না, তোমাদের ছেলের এই ব্যবহার তুমি সহ্য করতে পারছো? কেঁদো না, কেঁদো না। তোমাদের ছেলে হয়তো তোমাদের সাথে নেই মা, কিন্তু এই মেয়ে তোমাদেরকে ছেড়ে কোথাও যাবে না। কিন্তু কত ক্ষণিকের সিদ্ধান্তে ওই শেষের চৌকাটটা ডিঙিয়ে এলো, পারলো। আমরা আজকে পারলাম। কই রে মা? দেখো না, এই তো আমাদের হৃদয়ের মেয়ে। হ্যাঁ, আজ থেকে না আমরা ওকে এরকম করে আঁকড়ে ধরে না আনন্দ করে বাঁচব, বেঁচে থাকবো। এইভাবেই আগামীতে যেন আরও সুন্দর প্রযোজনা আমাদের সামনে তুলে ধরতে পারেন ওনারা। অন্বেষককে আমাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। শ্রদ্ধা জানাই অন্বেষকের প্রাণপুরুষ শ্রী সুব্রত দত্তের প্রতি। আমরা শুরু করছি আমাদের নাটক স্বপ্ন মিছিল। মূল কাহিনী কৃষ্ণচন্দ্র, নাটককার সুপর্ণা ভট্টাচার্য, নির্দেশনা অসীম ভট্টাচার্য। আজ পূর্ণিমা। আজকের দিনে ভোরবেলায় উঠে স্নান করে শুদ্ধ হয়ে আমায় 500 বার গায়ত্রী মন্ত্র জপ করতে হয়। আমার সেই ছোট্ট বয়স থেকে আমরা এই আপেল চিনার গাছ ঘেরা বাংলোটাই আছি। এবার আমি দাড়ি পাল্লার একদিকে বসবো আর অন্যদিকে শস্যর বস্তা রাখা হবে। তারপর মুশিদজি জোরে জোরে মন্ত্র পড়বে, দুদিক সমান হলে তারপর আমি নামবো। তারপর মুশিদজি শস্য সব বস্তা নিয়ে চলে যাবে আর অন্যদিকে মা বাবার মধ্যে কথাবার্তা শুরু হবে। মুশিদজি, ফেরের বাজি শেষ হলো? আবার তুমি এই সমস্ত আজে বাজে কথা শুরু করলে। এবার তো বাবুকে নিয়ে গুরুদ্বারে যাবে, তাই তো? জানোই তো যাবো, একটা মাত্র ছেলে আমার। কি যে অসুখ ধরেছে বাছার, দিন দিন শুকিয়ে রোগা কাঠি হয়ে যাচ্ছে। চোখ তুলে দেখেছো কখনো? দেখো রানু, তোমার ছেলের কিচ্ছু হয়নি, ও আমাদের একমাত্র সন্তান, এইটাই ওর অসুখ। এই শোনো, তোমার মতো কোনো ধর্ম না জানা মানুষেরা এই সমস্ত কথা বলে। আমার কথা বাদ দাও, তুমি তো সনাতনী ধর্মী, খুশি থাকো। আমি সনাতনী ধর্মী, বাবু আমার সনাতনী। বাবু, জল খুব গভীর না বলো, জলের তলা পর্যন্ত দেখা যাচ্ছে। হ্যাঁ ঠিক বলেছি, দেখ কাকুরা বালি রেখে ঝকঝক করতে, তাই না? এত চেঁচামেচি করলে মাছ কি বড়শিতে গিঁদবে? সাবধান হয়ে লুকিয়ে পড়বে না? বড়শিতে মাছ গিঁদলেই বাকি, তুমি তো সেই ছেড়েই দেবে আমার। আরে বাবার এই মাছ ধরাতে আনন্দ। যা জেঠু, মাছগুলো গেল কোথায়? ওই পাথরটা নিচে ওদের ঘর, নীল পাথরের ছাদ, ছাদের নিচে বালির বিছানা। ওরা সারা দিন জলে সাঁতার কাটে আর জল থেকেই খাবার জোগাড় করে নেয়। আমারও ইচ্ছা করে একটা মাছ হয়ে ওরকম সাঁতার কাটতে কাটতে
চলে যাই। আগে পেন পেন না, আগে আমি ডোলা। বাহ, কি সুন্দর নাম তোমার। তুমি ব্রাহ্মণ? কিন্তু এটা তো বাংলা যাওয়ার রাস্তা। আগে বাংলা যেসব সাহেবরা আসেন তার জন্য জঙ্গল থেকে কাঠ নিয়ে আসেন, তা আপনি এসেছেন শুনলাম তাই। কিন্তু বাবা তো ডাক্তার। কিন্তু বাংলোয় যখন সাহেব থাকে না তখন এই বকরিওয়ালিদের এই কাঠ বিক্রি করে। আর এই পাহাড়তলি ঘাস শুকিয়ে গেলে বকরিওয়ালা তো অন্য পাহাড়তলি চলে যায়, তখন কি করো? ওই যে দূরে ঘরখানা দেখছেন, ওর আশেপাশে সব জমি আমার। অনেকটা জমি নদীর পেটে চলে গেছে, যতটা আছে তাতে চাষবাস। তুমি ঘুষ নিয়েছো বাবু? মৌজা পক্ষের রাজপুতদের দুই ভাই ঠাকুর চয়ন সিং আর ঠাকুর নয়ন সিং এর মধ্যে একটা জমি নিয়ে লড়াই বাঁধে। দুজনেই তাগড়ি জোয়ান, টাকা পয়সা জমি জায়গার কোনো অভাব নেই। রাজা সাহেবের জায়গির আছে দুজনের কাছে, তবু সামান্য একটা জমি নিয়ে লড়াই করতে গিয়ে কাল থেকে দুজনেই ওরা হাসপাতালে ভর্তি। হ্যাঁ, কালকে হামিদ বলছিল। জয়ন সিং এর আঘাত খুবই গুরুতর, নয়ন সিং এর আঘাত তেমন মারাত্মক কিছু নয়। এটা যদি ওরা নিজেরা মিটিয়ে নেয় তো ভালো, আর এটার জন্য মামলা মোকদ্দমা পর্যন্ত করায় তাহলে নয়ন সিং এর 3 বছরের সাজা হবেই। আমার প্রশ্নের উত্তর না দিয়ে তুমি এইসব কি আজে বাজে বকে চলেছ? নয়ন সিং আমাকে দিয়ে লিখিয়ে নিতে চাইছে যে তার আঘাত গুরুতর, যাতে চয়ন সিং এর সাজা হয়। চয়ন সিং তাই চাইছে। কিন্তু এখন তুমি কি করবে? কাল থেকে দুজনেই ঘুষ দিতে চাইছে আমাকে। চয়ন সিং এর আঘাত গুরুতর বলে বেশি দিতে চাইনি, নয়ন সিং আমাকে 5,000 টাকা দিতে চাইলো, নিয়ে নিলাম। এই 5,000 টাকা নিয়ে তুমি মিথ্যে রিপোর্ট লিখে দেবে? না না, ওরা যা বলছে তা আমি লিখবো না। তাহলে বাবা তুমি কি লিখবে? আমি লিখে দেব দুজনেই সামান্য আহত, এরকমই আমি রিপোর্টে লিখে দেব। এতে যদি আপোষে দু ভাইয়ের মিল হয়ে যায়। আর মানে তোমার কথা মতো তুমি একটা ভালো কাজই করলে। বাবুর বাবা, শেষ পর্যন্ত আমার প্রাণ বাঁচাতে তোমাকে ঘুষ নিতে হলো। নমস্কার। দিলীপ মুখার্জি স্মৃতি সংঘের পক্ষ থেকে উপস্থিত অভ্যাগত জনকে স্বাগত। কৃতজ্ঞতা জ্ঞাপন করি অন্বেষককে, তাঁরা তাদের নাট্যোৎসবে আমাদের আমন্ত্রণ জানিয়েছেন। আজকের সন্ধ্যায় দিলীপ মুখার্জি স্মৃতি সংঘের নিবেদন প্রখ্যাত কথা সাহিত্যিক আবুল বাশারের জন্মান্তর কাহিনী অবলম্বনে নাটক কোচাগরি। নাট্যরূপ অমল রায়, নির্দেশনা বিষ্ণু দে এবং কিরিটি কাঞ্চিলাল। শুরু করছি দিলীপ মুখার্জি স্মৃতিসংঘ প্রযোজিত নাটক কোচাগরি।
আমি কোনো কথা শুনতে চাই না, ও বাড়িতে যেন না ঢোকে দেয়। না না, নিজেকে নিজে কি মনে করেছিস তুই? না বড় হয়েছিস বলে মাস্টার হয়ে উঠেছিস। কি হচ্ছে কি বলো তো? এই সাত সকালবেলা কি শুরু করলে? যাও না যাও, তুমি তোমার নিজের কাজ করো, যাও নিজের কাজ করো। আমি তো আমার কাজই করছি, আর তুমি কি করছো? তুমি তোমার শাশুড়ি মাকে বোঝাতে পারছো না, পারলে তুমি তোমার শাশুড়ি মাকে ভালো করে বোঝাও গিয়ে, যাও। মাকে কি বোঝাবো? আমি সব জানি, মা তো কোনো অন্যায় করেননি। এটা অন্যায় না? না, এটা অন্যায় নয়। আমি যতদূর শুনেছি তোমাদের সেই ছোট্টবেলা থেকে উনি এই বাড়িতে আসছেন। আজকে এমন কি ঘটনা ঘটে গেল যে উনি আর এই বাড়িতে ঢুকতেই পারবেন না? এটা হিন্দুর বাড়ি, হ্যাঁ? আজকে লক্ষ্মী পুজো, ধর্মে সইবে? সইবে না মানে? এতকাল যখন সইছে, এতদিন যখন কোনো অমঙ্গল না হয়ে থাকে, তাহলে আজকেও কোনো অমঙ্গল হবে না। দোহাই দোহাই তোমার, তুমি অশান্তিগুলো বন্ধ রাখো না। আমার মাথাটা খারাপ করো না, যাও তো যাও, নিজের কাজ করো, যাও, না তো চলে যাও, যাও তো এখান থেকে, মাথা খারাপ করে দিচ্ছা। ভালো লাগে না, যা ইচ্ছাই তাই করো তো। বাড়িতে আজকে লক্ষ্মী পুজো, আর অলক্ষ্মী না আনলেই নয় তোমার। সকাল থেকে শুরু হয়ে গেল চিৎকার চেঁচামেচি, মানুষ সংসারে থাকবে না, কাজকর্ম কোনো কিছু নেই। এত বড় হয়ে গেলি, তুমি ছোট ভাইয়ের উপরে হিংসে গেল না তোর? মা এসব কথা থাকলে কি হয়েছে সেটা বলবে তো। কি আবার হবে? আজ কোজাগরি লক্ষ্মী পুজো, একটু পরেই যুগিন আসবে ঠাকুর ঘরের চালটাকে মেরামত করতে। তো কৈলাস বলে ওকে কাজ করতে দেবে না? না না, যুগিন মামা ঘর ছাইতে এলে তোর কিসের আপত্তি পড়তা? দেখ দর্শক, অন্য কোনো ঘর ছাইতে এলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু যুগিনকে দিয়ে আমি কিছুতেই এই ঠাকুর ঘর ছাইতে দেবো না। কিন্তু কেন? না না, পর্দা একটু ভেবে দেখ না, যুগিন মামার মতো গরমিতে তলাটা একটাও নেই। প্রত্যেক বছর সে কত সুন্দর করে আমাদের ওই ঠাকুর ঘরের চালটাকে ছেড়ে দিয়ে যায়। চালের মাথায় কত সুন্দর পাহাড়ি মুকুট বানায় বর্দা। না না, ওর মতো এত ভালো হাতের কাজের কজনের আছে বল? হ্যাঁ জানি জানি, সব জানি, কিন্তু কিছুতেই জানি ঠাকুর ঘর ছাইতে দেবো না যুগিনকে দিয়ে। কি মুশকিল। আচ্ছা আচ্ছা, ওর অপরাধ থেকে সেটা তো অন্তত বল। ওর অপরাধ? অপরাধ। ওর অপরাধ কি বলতো? ওর একটাই অপরাধ। কি বলতো? ওর নাম। নাম? হ্যাঁ নাম। কেন মা, নাম তো তুমি ভালো, ওই যুগি। না না, ও শুধু যুগি নয়, ও তো যুগিন শেখ, ও মুসলমান। হ্যাঁ মা, মা তাতে কি? এলাকার মুসলমানদের উপর হামলা করার জন্য তৈরি হচ্ছে। এবারই বড় ছেলে তার পান্ডা। তুমি শুধু এবারই বড় ছেলের কথাই বললে, তাই না? কই কই কই, এবারই ছোট ছেলের কথা তো একবার উল্লেখ করলে না। তোমার কথা কি আর বলবো বাসব ভাই, তুমি দিনরাত পার্টি নিয়ে পড়ে আছো, কোনো ধর্ম মানো না। জিরাত, আমিও ধর্ম মানি, তবে সেটা মানুষের ধর্ম, রিলিজিয়ন অফ ম্যান। আর আমাদের ধর্ম বলছি অমানুষের ধর্ম। ধর্ম মানুষের সঙ্গে মানুষের বিরোধ পাঠায়, ধর্মের নামে মানুষকে হত্যা করে, সে ধর্মকে তুমি মানুষের ধর্ম বলো? চিরা, না না না, আমি তোমার সঙ্গে তর্ক করবো না, কেননা তুমি হিন্দু নও, তুমি নাস্তিক, অবিশ্বাসী। চিরাত, ছোটবেলায় তুমি আর আমি এক স্কুলে একই ক্লাসে পড়াশোনা করেছি। চিরা, তোমার মনে আছে ওই টিফিনের সময় আমরা স্কুল থেকে পালিয়ে গিয়ে মৃত্যুদের বাগানে গিয়ে আম করতাম? হ্যাঁ, মাস্টারমশাইদের হাতে মার খাবার ভয়ে এই গোলার পিছু এসে কত লুকিয়ে থেকেছে। চিরা, আমার মা আমাদের দুজনকে এখান থেকে টেনে টেনে পার করতো। চিরা, তোমার মনে আছে মা তোমাকে কত কিছু খেতে দিত? সেই মুরগির মোয়া, তারপর সে তিলের নাড়ু, নারকেল নাড়ু, সরফেলা দুধ। তুমি সেগুলো কত যত্ন করে, কত আদর করে খেতে। চিরা, কি ভাষা আছে তোর মুখে? যুগিন তোদের কাকার বয়সী। কাকার বয়সী হতে পারে মা, কিন্তু কাকাও নয় আর মামাও নয়, ও আমাদের কেউ নয়, ও হচ্ছে মুসলমান। ওই মুসলমানদের চক্রান্ত পবিত্র ভারতবর্ষের বিপন্ন। ওই দেশদ্রোহী বেঈমান মির্জাফরের জাত আমাদের সর্বনাশ করছে। এই দেশ ও জাতি। চমৎকার বর্তা, চমৎকার। তুই নিশ্চয়ই তোর ওই আগের পার্টি ছেড়ে হিন্দু গৌরব সমিতি নমিনেশন ইলেকশনে দাঁড়াচ্ছিস? একজন মেম্বার আছেন, যারা বলতে দাও সপ্তাহ ইয়ারকে মারা তোমার বের করে দেবো আমি। কৈলাস, এদিকে এসো, এদিকে এসো। শোনো, ঠিক কৈলাস, এত উত্তেজিত হতো নেই। ও তোমার ছোট ভাই, বুদ্ধিশুদ্ধি কম, ভুল করে না হয় একটা অন্যায্য কথা বলেই ফেলেছে, তা বলে তাকে ওভাবে তিরস্কার করা উচিত না। যতই হোক সেও তো হিন্দু। না বাবাজি, আমি হিন্দু নই। সর্বনাশ, তুমি হিন্দু নও? শিব শম্ভু, শিব শম্ভু, শিব শম্ভু। না, আমি হিন্দু নই। তোমরা বলো, গর্ব করে বলো আমি হিন্দু। আর আমি বলি, গর্ব করে বলি, আমি মানুষ। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। তুই চুপ কর,
তোর কাছ থেকে আমরা কেউ জ্ঞানের কথা শুনতে আসেনি, বুঝলি? মা কি তুমি এখানে এখনো চুপচাপ দাঁড়িয়ে আছো? হ্যাঁ, স্বামীজির স্পষ্ট নির্দেশ সত্ত্বেও তুমি যোগিন শেখকে তাড়াবে না? এখান থেকে না মা, এ আমার নির্দেশ নয়, আমার অনুরোধ। আমি জানি আমার সুধামা খুবই বুদ্ধিমতী, আমাদের কথা তিনি নিশ্চয়ই বুঝবেন। আজকের পরিস্থিতিতে বিধর্মীদের উপর যে কোনো রকম ওই দয়া দাক্ষিণ্য দেখানো চলে না, সেটা আমার সুধামা নিশ্চয়ই ভালোই জানেন। কিন্তু কিন্তু গুরুজি, আমি তো ও জাগর্তি, কিন্তু কে জাগে? যে জাগে শুধু সেই দেখতে পায় সেই অলৌকিক দৃশ্য। আর যখন সারা দেশ অভিবে নেশায় বুথ হয়ে ঘুমিয়েছে বিদ্বেষের বিছানায়, তখনই আমাদেরই মতো কেউ কেউ হয়তো রাত জেগে বসে থাকি সে আশ্চর্য আবির্ভাবের প্রতীক্ষায়। মানুষের শুভ বুদ্ধির সেই শ্বেত শুভ্র পাখি ঠিক একদিন উড়ে এসে বসবে আমাদের বুকের চেতনার নির্মল জ্যোৎস্নায়। তাই তো আমরা বিনিত্র চোখে বসে থাকি, কবে সে সোনার স্বপ্নের পাখি আসবে তার বুক ভরা প্রত্যাশা নিয়ে নতুন এক কোজাগরী পূর্ণিমা। মা জাগরে জাগরে ভারতবর্ষ, জাগো ভারতের শুভ চেতনা। রক্তস্নান শেষ হোক, তবে হোক স্বর্গের রচনা। আইলে আমি না এলে বাদল, জাতের গন্ধ ফুল তোরা ফুল। যদি মায়ের আদরে ভেদাভেদ নেই, কিসের দ্বন্দ্ব, কিসের কোদল? আইরে আমার আই বুকে আয়, শব্দের দেশ রচিব ধরায়। জাতের বেড়ি করে দিয়ে ক্ষয়, মানব ধর্ম হোক অক্ষয়।